শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসিএফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবনের রহস্য গল্পের পাঠে আমি মুক্তার। চলুন বন্ধুরা, গল্প শুরু করা যাক। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চালু, তবু একবারও খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দু পা শব্দ শুনে পিছনে ফিরে তাকালাম। দেখি পুহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়ে বলল, ঝটপট চল, অন্যরা দাদু এসেছেন, তোকে ডাকতে বলবো আমায়। অন্য দাদু আসলে পটাই এর দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকর জীবনে ঘুরেছেন অনেক জায়গায়। মাস চারেক পর আসতেন পাটাইদিতের বাড়ির, আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদারের বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পাঠাইদের বাড়ি পৌঁছতে বড় বড় ফোঁটা বৃষ্টি নেমে গেছে। বাড়ির সামনের বারান্দায় ইতিমধ্যে বৈকেরা এসে উপস্থিত হয়েছে। সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসতেন। আমি আর নিয়ে অন্য দাদু এসে বললেন, বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাবা বাবা, বেশ। তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি, না কি পুরনোগুলোই যাবার কাটছিস? সজনে চিপস চিবোতে বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পাঠায় এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অন্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে, চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময় কথা বলছি তখন সুন্দরবনের ঘরে উপদত্ত এখানে থেকে অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরাশিকারিও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগে এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের
গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলে পালিয়ে গিয়েছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঙ্গলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটা গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুঁত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল। চোর মারফত খবর এসেছে যে তারা আজ তেঁতুল বাকের চরে থাকবে সবাই। আমি যেমন একদম দেরি না করে সেখানে পৌঁছতে যাই আর ওদের গ্রেপ্তার করি। আমি জানিয়ে দিলাম যে একটু পরে বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও, আর পাঠা দিতে CFL লাইটটাও দপ করে নিভে গেল। লোডশেডিং মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। আজকে কিছুক্ষণের মধ্যেই পটায়ের দিকে এসে একটা বড় বাড়িতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালাগির রেখে গেলাম। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর ফোন পাওয়ায় মাত্র তো আমি দুজন ফরেস্ট গার্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকে, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগলো। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। তাদের হালকা আলো এসে পড়ছে নদীর জল আর দুপাশের ঝোপ ঝাড়ের ওপর। এরকম ভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালের আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল। তেঁতুল বাকের চরের শেষেই। এই তেঁতুল বাকের চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উৎপাত বেশি ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো বিপদ পথ থেকে করে উঠেছে। এই বাঁধ অঞ্চলের সবথেকে ভয়ানক নিশান একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জি টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু, এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো,
ওখানে মানুষের জীবন খুব একটা সহজ নয়। এই নিঃশ্বাসটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানেও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো বিপদ কোনো দ্বীপে ভীষণ কষ্টের, সেরকম আবার সাবধানে। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো বিপদে বাঘে নিয়ে যায়, যা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল তা শোনা। তারপর সুন্দরবনের অনেক বিপদে অনেক ভাঙাচোরা কুঠি বাড়ি আছে জানিস, বেশিরভাগই চোরেরও একটা আছে। চোরা শিকারীদের সেখানে পাওয়া যেত। পরে এই আশায় আমরা সেটার দিকে এগোলাম। চারিপাশে বুনো হেতাল, গরান এর ধপ, তার ভেতরে সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন যন্ত্র মতো দাঁড়িয়ে আছে। বাড়িটা দরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে, যত সম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, কয়েকটা ইঁদুর চামচিকি ছাড়া আর কিছুই নেই। আমরা একটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগের থেকে জেনে গেল? যাকগে, এতটা এসেছি যতক্ষণ অপেক্ষা করি যাই। তিনজন মিলে একটা ঘরে বসলাম। ঘাপটি মেরে। আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাঘে নিয়ে যায়, তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের অঞ্চলের ড্রাইভার। সঙ্গে গভীর হতেই জঙ্গলের চেহারার পাল্টে গেলে বাইরের গাছপালার ভেতর থেকে নানা পোকামাকড় আর ঝিঁঝির শব্দ আমাদের কানে আসে। দূরে কোথাও হরিণ ঢেকে উঠল শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম, একবার 8টা বাজে। এই পর্যন্ত বলে দাদু একটা থেমে জল খেলেন কিছুটা। আমরা ততক্ষণ সবাই ঘন হয়ে বসে আছি। ভেজা ঠান্ডা হাওয়া দেওয়ালের আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল। সাথে আমাদের
ছায়াগুলো কেঁপে গেল। দাদু একটা মুড়ি লজেন্স মুখে দিয়ে আবার শুরু করলেন, আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানালা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজও যেন চলতে চলতে দম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছপিয়ে আমাদের কানে এলো। একটা অস্পষ্ট ফ্যাসলেস কণ্ঠর শব্দ কেন যেন হা হা করে ডেকে যাচ্ছে, বাবা, এই তো আমি। তোমার গদাই আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল গরানের ঝোপের ভেতর থেকে আওয়াজে সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন কাঠে দিতেই হবে না দিয়ে তার একদমই উপায় নাই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখ ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো, তারপরে দাঁত গদাই আছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইলও। সর্বনাশ! স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত বিপদের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশরীরী কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বাবা, এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পিছনে যেতে যেতে আমরা ইসমাইলকে জিজ্ঞাসা করলাম গদাই কে? আর বিকাশ ওরকম ভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার, গদাই বিকাশ সাদার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গত বছর এক ব্যাগও ভূত। স্যার, তাড়াতাড়ি চলুন, নইলে বিকাশ দারে বাঁচানো যায় না। কথাটা শুনে আমরা সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের শেষ তো নেই গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল কুঠির বাড়ির পিছনের দিকে। টাই এক দিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাই, এই সময় আমরা চোখ পড়ল
সোজাসুজি আমার যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা দূরে গভীর জঙ্গলে শুরু। জায়গাটা অনেক ঝোপাঝোড় আর পুরো হাঁকোচ অন্ধকার। সেই দিকে চোখ করতে আমরা সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে। ঘন মিশ কালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম পুত্রের অবাধিত ছায়ামিত্র আমাদেরকে দেখেছে। আমাদের আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মৃত্যুকে দেখে একটা মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দেয়। ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আমি তখন নড়তে পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়। আমার ইচ্ছেতে এ কিছুতেই নড়বে না। বিকাশের আর হাত খানেক মতো বাকি মৃত্তিটার কাছে পৌঁছতে। এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মৃত্তিটার পাশ থেকে একটা প্রকাশ বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল। আর আমরা ও চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। আমরা সবাই তখন ওর গায়ে ফেঁসে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠল, তারপর? জ্ঞান ফিরে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মৃত্তিটা যেখানে ছিল সেদিকেই তাকিয়ে দেখছি কিছু নেই, ফাঁকা। আর ঝিঁঝি ও পোকা মাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কিছু। আর তারপর ফিরে এলাম এই পর্যন্ত বলে দাদু চুপ করে গেলেন। বৃষ্টি পড়লেও তার দৌড় সেরকম বেশি নয়। এখন হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পাটাইদের রঙন ফুলের গাছটা দেখতে পেলাম। পাটাই জিজ্ঞেস করল, দাদু, বাঘটা ওখানে ছিল যে তোমার টের পাওনি? দাদু একটা হাসলেন, বললেন, তোদের বলছিলাম তো কিছুদিন আগে আমরা এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল। আমরা বললাম, হ্যাঁ বলে, তো সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না। হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারিরাই হয়তো তাকে
কেটে নিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে বললেন যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটাও লেজ ছিল না। দাদুর কথা শেষ হতে না হতে আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়াল গিরিটিটা। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।